আমাদের পরবর্তী টপিক মাল্টিপল অ্যালিলিজম। তাহলে মাল্টিপল অ্যালিলিজম কি? 3 or more kinds of allele present at a same locus in homologous chromosome of different individuals in a population which affect the same character are known as multiple alleles or polymorphic alleles. The regulation of a particular character by multiple alleles is known as multiple allelism. সংজ্ঞাটি অনেক বড়, বারবার বলছি সংজ্ঞা পরীক্ষায় আসবে না, কনসেপ্ট আসবে। প্রথম কথা হচ্ছে একটি হোমোলোগাস ক্রোমোজোমের একটি লোকাসে 3 or more অ্যালিলস থাকবে, অর্থাৎ 2 এর বেশি অ্যালিল থাকবে। এটা কখনো পসিবল? হোমোলোগাস ক্রোমোজোম তো দুটি ক্রোমোজোম, তার একটা করে লোকাস, তাহলে ম্যাক্সিমাম দুটি অ্যালিল থাকতে পারে, ক্যাপিটাল টি স্মল টি, আই এ আই বি। এমন মনে হচ্ছে মিনিমাম 3টে থাকবে বা তার থেকে বেশি থাকবে। হাউ ইজ ইট পসিবল? ইন্ডিভিজুয়াল তো পসিবল না। সুতরাং মাথায় রাখতে হবে মাল্টিপল অ্যালিলিজম কেবল পপুলেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। পপুলেশন কথাটি না বললে মাল্টিপল অ্যালিলিজমের কোনো অর্থ দাঁড়াবে না। তাহলে যখন একটি পপুলেশন ভাববো, ধরা যাক আমার ব্লাড গ্রুপ ও, তাহলে আমার ব্লাড গ্রুপ কি? আইও আইও। আরেকজনের ব্লাড গ্রুপ ধরা যাক এ, তার ব্লাড গ্রুপ আইদার আইএ আইএ বা আইএ আইও। আরেকজনের ব্লাড গ্রুপ ধরা যাক বি, তাহলে আইবি আইবি অথবা আইবি আইও। এখন যদি আমি পপুলেশনটাকে, আমাদের হিউম্যান পপুলেশনটাকে কনসিডার করি, দেখা যাচ্ছে যে রক্তের ব্লাড গ্রুপ রেগুলেটকারী ওই পার্টিকুলার লোকাসটাতে 3 ধরনের অ্যালিল আছে, আইএ, আইবি আর আইও। কিন্তু যখন আমি ইন্ডিভিজুয়ালের কথা বলছি তখন কিন্তু কখনোই দুটোর বেশি অ্যালিলের কনসেপ্ট করতে পারছি না। তাই মাল্টিপল অ্যালিলিজম কিন্তু সর্বদা পপুলেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। কনসেপচুয়াল ক্লিয়ারেন্স থাকলে তবেই আমরা আনসার করতে পারবো। এখন এর পরের প্রশ্নটাই আসা উচিত যে মাল্টিপল অ্যালিল কিভাবে তৈরি হচ্ছে। মাল্টিপল অ্যালিলস অ্যারাইজ ডিউ টু মিউটেশন অফ ওয়াইল্ড অ্যালিল অর ওয়াইল্ড জিন অ্যান্ড ম্যাপড টুগেদার, অর্থাৎ ম্যাপিংয়ে এরা একসঙ্গে যায়। এটি আমরা পরে আসবো। The characteristics of multiple allele are always present at the same locus in a homologous chromosome of different individuals in a population. There is no crossing over within the alleles. Multiple alleles মধ্যে crossing over হয় না। The wild type of allele is usually dominant over all others at the same locus. Exception আছে, সাধারণত দেখা যায় কোনো একটি অ্যালিল যদি প্রকট হয়, সেটি অন্যান্য যতগুলো অ্যালিল আছে মাল্টিপল অ্যালিলের অন্তর্গত তাদের সকলের উপর প্রকট হয়। অফকোর্স দেয়ার আর সাম এক্সেপশনস, আমরা এক্সেপশনস নিয়েও এবিও ব্লাড গ্রুপ নিয়ে পড়বো। When two mutant multiple allele are crossed, the phenotype is of mutant type, not wild type. যদি দুটো মিউটেন্ট মাল্টিপল অ্যালিল নিয়ে ক্রস করি, ফিনোটাইপটা মিউটেন্ট টাইপের হয়, খুব স্বাভাবিক। So, control of the same character, but each of them characterized by different trait. Multiple allele একটা পার্টিকুলার ক্যারেক্টার বা চরিত্রকে ডিনোট করে। আমরা যদি রক্ত গ্রুপের কথা বলি, তাহলে চরিত্রটা কি? রক্তের গ্রুপ, রক্ত বিভাগ। তার প্রলক্ষণ ডিফারেন্ট ডিফারেন্ট হয়, কেউ এ ব্লাড গ্রুপের, কেউ বি ব্লাড গ্রুপের, কেউ এবি ব্লাড গ্রুপের, কেউ ও ব্লাড গ্রুপের। প্রলক্ষণগুলো কিন্তু আলাদা। কিন্তু মাল্টিপল অ্যালিল এবিও অ্যালিল সিস্টেম যেটি, সেই একটাই চরিত্রকে ডিনোট করছে, সেটা হচ্ছে রক্তের গ্রুপ বা রক্ত বিভাগ। এই কনসেপশনগুলো ক্লিয়ার করা দরকার। দেয়ার উইল বি নো কমপ্লিমেন্টেশন উইদিন মাল্টিপল অ্যালিল। কমপ্লিমেন্টেশন তোমার সিলেবাসের মধ্যে নেই, কমপ্লিমেন্টেশন নেই, সেই জন্য বিস্তারিত কোনো কথা বলছি না। তবে একটু জেনে রাখবো যে মাল্টিপল অ্যালিলের মধ্যে কমপ্লিমেন্টেশন হয় না। যেমন ক্রসিং ওভার হয় না, ঠিক সেরকম কমপ্লিমেন্টেশন হয় না। এখন এক্সাম্পল অফ মাল্টিপল অ্যালিলিজম নিয়ে যখন আমরা এবিও ব্লাড গ্রুপকে কনসিডার করব, আমি আগে বলেছি 3টে অ্যালিল আছে, আইএ, আইবি এবং আইও। রিলেশনশিপ কিরকম? আইএ ইকুয়ালস টু আইবি গ্রেটার দ্যান আইও। এর অর্থ কি? আমরা আগে পাঠেই পড়েছি, আইএ এবং আইবি একে অপরের কোডমিনেন্ট বা সহপ্রকট, উভয়ই হেটেরোজাইগাসে এক্সপ্রেসড হয়। কিন্তু আইএ আইওর ওপর প্রকট, অর্থাৎ আইএ আইও এই জিনোটাইপ যদি থাকে, তার ফিনোটাইপ হবে এ ব্লাড গ্রুপ, অর্থাৎ আইএ অ্যালিল আইও অ্যালিলের ওপর প্রকট। ঠিক সেম ভাবে আইবি অ্যালিল আইও অ্যালিলের ওপর
প্রকার। যেমন কারণ যদি জেনোটাইপ আইবি আইও হয় তার ফেনোটাইপ হবে কিন্তু বি ব্লাড গ্রুপ, অর্থাৎ আইবি এলিল আইও এলিলের উপর প্রকার। তাহলে এই দুটো এলিলই একে অপরের সহপ্রকার বা কোডমিনেন্ট, আর সেই জন্য লেখা হয়েছে আইএ ইকুয়ালস টু আইবি। আবার দুটো এলিলই আইও এলিলের উপর প্রকার বা ডমিনেন্ট, সেই জন্য লেখা হয়েছে আইএ ইকুয়ালস টু আইবি গ্রেটার দ্যান আই0। এখন ফেনোটাইপগুলোকে দেখা যাক, জিনোটাইপগুলোকে দেখা যাক। এই যে আমরা এবি বা ও ব্লাড গ্রুপ বলছি, এটি কিসের বেসিসে বলছি না আমাদের যে আরবিসি আছে, আরবিসির বহির্গাত্রে অর্থাৎ আউটার সারফেসে কিছু অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন কি না এক ধরনের গ্লাইকোপ্রোটিন জাতীয় কিছু স্ট্রাকচার। সেই স্ট্রাকচারগুলো কি হয় না আমাদের আরবিসির বহির্গাত্রে আছে। তাদের অ্যান্টিজেনকে আরেকটা নাম আমরা বলি অ্যাগ্লুটিনোজেন। আর আমাদের যে প্লাজমা আছে, প্লাজমায় কিছু অ্যান্টিবডি থাকে যাকে আমরা বলি অ্যাগ্লুটিনিন। তাহলে যে ব্যক্তির রক্ত গ্রুপ এ, তার জেনোটাইপ কি দুরকম হতে পারে, আইএ অথবা আইএ/I0। কেন? আইএ/I0 এর উপর প্রকট। তাহলে তার আরবিসি গাত্রে কি অ্যান্টিজেন থাকবে, এ অথবা ওটাকে আমরা আলফাও বলি। তাহলে যার আরবিসি গাত্রে এ অ্যান্টিজেন থাকবে তার প্লাজমায় নিশ্চয়ই অ্যান্টিবডি থাকবে না। অ্যান্টিবডি কি করবে, যদি এ থাকতো আর যদি অ্যান্টিবডি থাকতো তাহলে ক্লট হয়ে যেত। তাহলে যে ব্যক্তির অ্যান্টিজেন এ আছে তার প্লাজমায় কি থাকবে, বি অ্যান্টিবডি থাকবে। যদি বি ব্লাড গ্রুপ ঢুকিয়ে দেওয়া হয় সেখানে ক্লট করে যাবে। ঠিক বি ব্যক্তির ক্ষেত্রে জেনোটাইপ কি হবে, আইবি অর আইবি/I0। তার তাহলে সারফেস অ্যান্টিজেন কি হবে, বি বা বিটা। তাহলে তার প্লাজমায় কি ধরনের অ্যান্টিবডি থাকবে, অ্যান্টি-এ। তাহলে বি ব্লাড গ্রুপের ব্যক্তির শরীরে যদি আমি এ ব্লাড গ্রুপের রক্ত দিই, আমরা বুঝতে পারছি ক্লট করে যাবে। কেন? এ ব্লাড গ্রুপের রক্তে এ অ্যান্টিজেন আছে, আর বি ব্লাড গ্রুপের ব্যক্তির প্লাজমায় অ্যান্টিবডি আছে, ক্লট করিয়ে দেবে। এবিকে আমরা কি বলি, সার্বজনীন গ্রহিতা, ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। কেন? দেখো জেনোটাইপ আইএ/আইবি, এই ক্ষেত্রে আইএ অ্যান্টিজেনও আছে, আইবি অ্যান্টিজেনও আছে, সরি এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, অর্থাৎ আলফা অ্যান্টিজেনও আছে, বিটা অ্যান্টিজেনও আছে। যেহেতু এর দুটো অ্যান্টিজেনই আছে, এর প্লাজমায় কোনো অ্যান্টিবডি পাওয়া যায় না, অর্থাৎ অ্যান্টিবডি বা অ্যান্টিবি অ্যান্টিবডি পাওয়া যায় না। কোনো অ্যান্টিবডি পাওয়া যায় না, কথাটা ভুল। এই দুটো অ্যান্টিবডির মধ্যে কোনো অ্যান্টিবডি পাওয়া যায় না। এখন সেই জন্য সে যে কোনো গ্রুপের রক্তকে নিতে পারে। ও ব্লাড গ্রুপের রক্তকে আমরা ইউনিভার্সাল ডোনার বলি। আইও এর ক্ষেত্রে সারফেস অ্যান্টিজেন কিচ্ছু নেই, যার ফলে প্লাজমায় অ্যান্টিবডি এবং অ্যান্টিবি অ্যান্টিবডি উভয় আছে। এই জন্য ও ব্লাড গ্রুপের ব্যক্তির ক্ষেত্রে কি বলবো, ও ব্লাড গ্রুপের রক্ত দেওয়া যায়, যাতে কোনো রকম যদি অ্যান্টিজেন তাকে ক্লট করে যাবে। এই ক্ষেত্রে আমরা বলবো কথাটার লিমিটেশন আছে। ও ব্লাড গ্রুপের রক্তকে আমরা সার্বজনীন দাতা বলি না, ও নেগেটিভ রক্তের গ্রুপটাকে আমরা বলি সার্বজনীন দাতা। কারণ রক্ত যখন সঞ্চালন করা হয় তখন রেসাস ফ্যাক্টর বলে একটি ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরের প্লাস সেটি পজিটিভ কি নেগেটিভ তার রেসপেক্টিভ ব্লাড সঞ্চালন করা হয়। সেই জন্য আমরা ও ব্লাড গ্রুপের রক্তকে শুধু ইউনিভার্সাল ডোনার বলবো না, ও নেগেটিভ গ্রুপের রক্তকে আমরা ইউনিভার্সাল ডোনার বলবো। এখন দেওয়া যাক আদার এক্সাম্পল, যেমন রেসাস ফ্যাক্টর। আমি কিছুক্ষণ আগেই বললাম রেসাস ফ্যাক্টর কেউ যে RH পজিটিভ হবে, আমরা নাম শুনেছি এ পজিটিভ ব্লাড। এ পজিটিভ ব্লাড মানে হচ্ছে RH একটি ফ্যাক্টর যেটি গাছে থাকে, একটি সারফেস প্রোটিন। এও কি করে, যদি দেখা যায় যে এ অ্যান্টিজেনের সঙ্গে RH অ্যান্টিজেন প্রেজেন্ট, তখন আমরা তাকে বলবো RH পজিটিভ। RH পজিটিভ কখন হয়, কোনো ব্যক্তির যদি RH অ্যালিলের রেসপেক্টে RH+RH+ থাকে অথবা RH+RH- থাকে, এই দুটো জেনোটাইপের ক্ষেত্রে RH পজিটিভ হয়। আর RH নেগেটিভ মানে কি, সেই সারফেস অ্যান্টিজেন হিসাবে RH ফ্যাক্টরটা নেই। কার ক্ষেত্রে হয়, কেবলমাত্র RH- জেনোটাইপ
অর্থাৎ RH প্লাস RH মাইনাসের উপর প্রকর ডমিনেন্ট। তাহলে এখান থেকে আমরা আর কিছু এক্সাম্পল শিখব। ড্রোসোফিলার হোয়াইট আই লোকাস, এটি মাল্টিপল অ্যালিল দিয়ে কন্ট্রোল হয়। সেলফ ইনকম্প্যাটিবিলিটি অর্থাৎ স্ববন্ধাত্মতা জিন অলমোস্ট 200 মাল্টিপল অ্যালিল দিয়ে কভার হয়। রেড ক্লোভারে, এটি একটি ঘাসগোত্রীয় উদ্ভিদ। এই কয়েকটা এক্সাম্পল আমরা মনে রাখবো যারা মাল্টিপল অ্যালিল দ্বারা নির্দেশিত হয়। মাল্টিপল অ্যালিলের খুব ছোট্ট একটি প্রবলেম দিতে পারে, জেনোটাইপস ফর্ম বাই মাল্টিপল অ্যালিলস। আমরা যদি এই ধরনের প্রশ্ন আছে, একটি ইকুয়েশন আছে n/2 ইন্টু n+1, n ইকুয়ালস টু নাম্বার অফ মাল্টিপল অ্যালিল। এখন আমরা যদি ব্লাড গ্রুপের এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে যাই, কটা মাল্টিপল অ্যালিল পেয়েছি? 3টে, IA, IB, I0। ফর্মুলায় ফেললাম, দেখা গেল ফর্মুলায় আনসার হলো 6। তাহলে একটু মিলিয়ে নিই যে সত্যিই কি 3টে মাল্টিপল অ্যালিল থাকলে এই ফর্মুলায় যদি ফেলি আমাকে বলছে 6টা আমি জেনারেট পাবো, আদৌ কি সেই 6টা জেনারেট পাবো? তাহলে এ ব্লাড গ্রুপটি হবে, এ ব্লাড গ্রুপের কটা জেনোটাইপ হয়? 2টো, IA, IA, I0। বি ব্লাড গ্রুপের কটা জেনোটাইপ হয়? 2টো, IB, IB, I0। তাহলে 2, 2, 4 হলো। এবি ব্লাড গ্রুপের একটাই জেনোটাইপ, IA, IB, 5টা। ও ব্লাড গ্রুপের একটাই জেনোটাইপ, IO, 6টা। তাহলে আমরা কিন্তু এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের ক্ষেত্রে দেখছি 6 প্রকার জেনোটাইপ পেতে পারি। তাহলে এই ফর্মুলাটি ইউজ করলে আমরা যে কোনো মাল্টিপল অ্যালিলের ক্ষেত্রে কটা জেনোটাইপ পাবো পেয়ে যাব। বলা হলো যে একটি মাল্টিপল অ্যালিলের সংখ্যা 10, এবার তুমি বের করো সেখান থেকে কটা জেনোটাইপ পাওয়া যাবে। নর্মাল ক্যালকুলেশন করে তো বের করতে পারবো না, আমাদের এই ফর্মুলাটা ফেলে তখনই উত্তর করতে হবে। তাহলে এখানে আমাদের একটু বোঝার সুবিধার্থে আমরা কিছু জিনিস মনে রাখার চেষ্টা করব। ফেনোটাইপ এবং সে কটা মাল্টিপল অ্যালিল দিয়ে কন্ট্রোল হয়। মানুষের এবিও ব্লাড গ্রুপ 3টে মাল্টিপল অ্যালিল দিয়ে কন্ট্রোল হয়। র্যাবিটের কোট কালার 4টে মাল্টিপল অ্যালিল দিয়ে কন্ট্রোল হয়। ড্রোসোফিলার আই কালার 15টি মাল্টিপল অ্যালিল দিয়ে কন্ট্রোল হয়। তামাক পাতার সেলফ কম্প্যাটিবিলিটি জিন 4টে মাল্টিপল অ্যালিল দিয়ে কন্ট্রোল হয়। খুব কমন এক্সাম্পল, এই কমন এক্সাম্পল জাস্ট মনে রাখতে হবে, হয়তো জটিল এক্সাম্পলে আমরা যাব না। এখন এবিও ব্লাড গ্রুপের সম্বন্ধে আমরা যদি একটু ডিটেলিং করি, সেই ডিটেলিং আমরা কি দেখবো যে ইট ইজ গিভেন বাই ল্যান্ডস্টাইনার, সায়েন্টিস্ট ল্যান্ডস্টাইনার। আই জিন ইজ লোকেটেড অন ক্রোমোসোম 9। ক্রোমোসোম 9-এ আই জিন আছে এবং এর বায়োকেমিস্ট্রি কি? IA এবং IB অ্যান্টিজেন প্রডিউসেস গ্লাইকোসাইল ট্রান্সফারেজ ফর সুগার সিনথেসিস। IA, IB অ্যান্টিজেন গ্লাইকোসাইল ট্রান্সফারেজ বলে একটি উৎসেচক তৈরি করতে পারে যা শর্করা সংশ্লেষ করে। এখন এই শর্করা কি হয় না, শর্করা কি হচ্ছে না মেমব্রেন প্রোটিনের সঙ্গে অ্যাটাচড হয়ে গ্লাইকোপ্রোটিন তৈরি করে। সেটা কোথায় অবস্থান করে? RBC বহিঃপ্রান্তে অবস্থান করে। কিন্তু IO যে অ্যালিলটা আছে দ্যাট ক্যান নট প্রডিউস দ্য গ্লাইকোসাইল ট্রান্সফারেজ। গ্লাইকোসাইল ট্রান্সফারেন্স IO অ্যালিল প্রডিউস করতে পারে না বলে তার ক্ষেত্রে কিন্তু সেই শর্করাটা তৈরি হয় না। আচ্ছা, এবার যদি খুব স্পেসিফিক প্রশ্ন করা হয়, এই যে অ্যাগ্লুটিনিনগুলো প্লাজমায় পাওয়া যায় সেটা কি ধরনের অ্যান্টিবডি? সেটি IgM প্রকৃতির অ্যান্টিবডি। এখন এটি প্রশ্ন হতে পারে যে হাউ অ্যাগ্লুটিনিনস আর প্রডিউসড উইদাউট দ্য প্রেজেন্স অফ রেসপেক্টিভ অ্যাগ্লুটিনিন। হাউ অ্যাগ্লুটিনিনস আর প্রডিউসড without the presence of respective agglutinins. So, the small amount of AB antigen enter into the body through food, bacteria or other ways. It elicits the immune system to produce anti and anti-B antibodies. At birth, agglutinin is 0. After 2 to 8 months, agglutinin are produced and reach maximum concentration during 8 to 10 years. এইগুলো তোমাদের কয়েকটা প্রয়োজন নেই, সেই জন্য এটা আমরা বিশদ সময় দিচ্ছি না। কিন্তু যে জিনিসটা আমাদের একটু জানা দরকার সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন কিভাবে করা হয় এবং কি ধরনের ঘটনা ঘটতে পারে। ইট ইজ ডান আফটার ব্লাড টাইপিং, অর্থাৎ ব্লাড গ্রুপ ম্যাচিং করা হয়। প্রথমে কার ব্লাড গ্রুপ ম্যাচিং করা হয়? ডোনার অ্যান্ড রেসিপিয়েন্ট, যে দিচ্ছে দাতা, রেসিপিয়েন্ট যে নিচ্ছে গ্রহীতা, দুজনেরই ব্লাড গ্রুপ ম্যাচ করা হয়। সো ব্লাড ট্রান্সফিউশনে কি সমস্যা হতে পারে? 2 ধরনের সমস্যা হতে পারে। এফেক্ট অফ ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন।
আমি এ রক্ত গ্রুপের লোককে বি রক্ত দিয়ে দিলাম, বি রক্ত গ্রুপের লোককে এ রক্ত দিয়ে দিলাম, কি হতে পারে? ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। রিয়াকশন মে বি ইমিডিয়েট অর ডিলে। কি হবে? হিমোলাইসিস হবে, আরবিসি বাস করতে থাকবে এবং হিমোগ্লোবিন বেরোতে থাকবে। কি হতে পারে? জন্ডিস হতে পারে। আর কি হতে পারে? বিভিন্ন টক্সিক সাবস্টেন্স রিলিজ হতে পারে, যেটা কি করতে পারে? আমাদের রক্তবাহু সংকোচন ঘটিয়ে দিতে পারে এবং বৃক্কে রক্ত চলাচল অনেক কমিয়ে দিতে পারে। ইউরিন আউটপুট কমে যাবে, ইউরিন বেরোনো কমে যাবে, প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন বেড়ে যেতে পারে। কি হবে? তখন আমাদের গ্লোমেরুলাস থেকে ওই হিমোগ্লোবিন লিক করতে থাকবে এবং রেনাল টিউবিউলকে ব্লক করে দিতে পারে। এইগুলো হচ্ছে ভয়ঙ্কর কিছু এফেক্ট। সো এগুলো আলটিমেটলি অ্যাকিউট রেনাল ফেলিয়ারের দিকে নিয়ে চলে যাবে। আর কি হতে পারে? ডোনার ব্লাড গেটস অ্যাগ্লুটিনেটেড ডিউরিং ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন। তুমি এই ব্লাড গ্রুপের ব্যক্তিকে বি ব্লাড গ্রুপ দিলে রক্তটা ক্লট করে যাবে। সো প্লাজমা অফ ডোনার গেটস ডাইলুটেড বাই প্লাজমা অফ রেসিপিয়েন্ট। তখন আমাদের কি করতে হবে? প্লাজমাটাকে আমাদের ডাইলুট করে দিতে হবে, ডিক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ যে অ্যান্টিবডিটা দেওয়া হয়েছে তাকে ডিক্রিজ করে দেওয়া হয় এবং যাতে ওই অ্যাগ্লুটিনেশনকে কোনোভাবে রোধ করা যায়। এখন RH ফ্যাক্টর সম্বন্ধে ডিটেলস এই মুহূর্তে আমাদের জেনেটিক্সের রিলেটেড নয়, কিন্তু এগুলো অন্যান্য চ্যাপ্টার রিলেটেড। তো যেহেতু সরাসরি জেনেটিক্সের রিলেটেড নয়, আমরা যাচ্ছি না। নেক্সট আমরা যাব প্লিওট্রপি। A single gene which influences more than one character or trait is called pleiotropic gene. An effect exerted by the gene is called pleiotropism or pleiotropic effect or pleiotropy. এতদিন আমরা কি জেনেছি? যে একটি জিন একটি চরিত্র নির্ধারণ করে, একটা ক্যারেক্টারকে নির্ধারণ করে। কিন্তু এমন যদি কোনো জিন থাকে যে জিনটি একাধিক ক্যারেক্টারকে নির্ধারণ করছে, তখন সেই জিনকে আমরা বলবো প্লিওট্রপিক জিন এবং তার প্রভাবকে বলবো প্লিওট্রপিজম বা প্লিওট্রপিক এফেক্ট বা প্লিওট্রপি। এক্সাম্পল: সিকেল সেল অ্যানিমিয়া মানুষের ক্ষেত্রে, মরফ্যান সিন্ড্রোম, সিস্টিক ফাইব্রোসিস, ফিনাইল কিটোনিউরিয়া। এইগুলো জানতে হবে কারণ এক্সাম্পল তুলে কোশ্চেন আসতে পারে। প্লান্টের ক্ষেত্রে কি? স্টার্চ সিনথেসিসের যে জিন গার্ডেন পিতে ফ্লাওয়ার কালার কন্ট্রোল করে, যে সেই সিড কালার কন্ট্রোল করে, সেই আবার পাতার পক্ষে রেড স্পটনেসের জন্য রেসপন্সিবল। তুলোতে যে জিন লিন্টের জন্য রেসপন্সিবল, সেই আবার হাইট অফ প্লান্টের জন্য রেসপন্সিবল, সাইজ অফ বলের জন্য রেসপন্সিবল, ওভিউলের নাম্বারের জন্য রেসপন্সিবল, সিডের ভায়াবিলিটির জন্য রেসপন্সিবল। সো কটনে দেখতে পাওয়া যায়। অ্যানিমেলের ক্ষেত্রে কি? ড্রোসোফিলার আই কালার যে জিন রেগুলেট করে তার প্লিওট্রপিক এফেক্ট দেখা যায়। ভেস্টিজিয়াল উইং ড্রোসোফিলার যে জিন রেসপন্সিবল সে প্লিওট্রপিক এফেক্ট শো করে। চিকেনের ক্ষেত্রে, মুরগির ক্ষেত্রে যে জিন ফিজল ট্রেটকে কন্ট্রোল করে সে আর অন্যান্য ধরনের ট্রেটকে কন্ট্রোল করে। সো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম প্লিওট্রপিক এক্সাম্পল দিলাম। এবার আমরা স্পেসিফিক একটি কন্ডিশনে আসবো, যদিও এটি আমরা মলিকুলার বায়োলজি চ্যাপ্টারে পড়তে পারি। আমরা জেনেটিক্সে যেহেতু করেছি, আমরা সিকেল সেল অ্যানিমিয়াটাকে একটু ডিটেলসে দেখে নেব। এটি নিউট্রিশনের ক্ষেত্রে আবার পড়তে হবে। সিকেল সেল অ্যানিমিয়া কি? সিকেল সেল অ্যানিমিয়া একটি অ্যানিমিক ডিজিজ। সেটি কখন ঘটে না? ইট ইজ অকার্স ডিউ টু ডিফেক্ট ইন ক্রোমোজোম 11। সিকেল সেল অ্যানিমিয়ার অনেক রকম প্রকার হয়, কিন্তু আমরা বেসিক্যালি এখন ক্রোমোজোম 11-এর ডিফেক্টটা নিয়ে ভাববো যে এটি একটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, একটি অটোসোমাল প্রচ্ছন্ন ডিসঅর্ডার। এখন কোন ক্রোমোজোমের ডিফেক্টের জন্য হয়? সাধারণত ক্রোমোজোম নম্বর 11-এর ডিফেক্টের জন্য হয়। এখানে যে অ্যালিল পাওয়া যায় আমরা আগেই বলেছি তারা কোডমিনেন্ট অ্যালিল, HBS = HBA। এই দুটো অ্যালিল একে অপরের কোডমিনেন্ট। তাহলে হলো কেন না? একটা পয়েন্ট মিউটেশন হওয়ার জন্য, কোডনের একটা স্থানের পরিবর্তনের জন্য, একটা কোডনের একটি নিউক্লিওটাইড পরিবর্তনের জন্য। কোডনের যখন আমরা জানি 3টে নিউক্লিওটাইড নিয়ে একটি কোডন তৈরি হয়, ওই কোডনের যখন একটি নিউক্লিওটাইডের পরিবর্তন হয়, সেই নিউক্লিওটাইডের পরিবর্তনটা কি হচ্ছে? AT দিয়ে চেঞ্জ হয়েছে। সো
যখন পিউরিন দিয়ে চেঞ্জ হয় বা পিউরিন দিয়ে চেঞ্জ অথবা পিরিমিডিন দিয়ে চেঞ্জ হয়, তখন আমরা সেই ধরনের মিউটেশনকে বলি পয়েন্ট মিউটেশন। ঠিক আছে, এই পয়েন্ট মিউটেশন থেকে আমরা সাবস্টিটিউশন বা ট্রানজিশন বলছি। কেন না, একটি নিউক্লিওটাইড অন্য নিউক্লিওটাইড দিয়ে প্রতিস্থাপিত হচ্ছে। কোথায় পাবো না, বিটা গ্লোবিন জিন যেটি হিমোগ্লোবিন সংশ্লেষের জন্য রেসপন্সিবল, তার 6th কোডনে, বিটা গ্লোবিন জিনের 6th কোডনে কি হয় না, একটি কোডন আছে জিএজি, তার এটা টি দিয়ে রিপ্লেসড হয়ে গেল। তাহলে এখন কি এলো, জিএজিটা কনভার্ট কিছু হয়ে গেল জিটিজি তে। বোঝা গেল? এটা কোথায় হচ্ছে, ডিএনএ তে হচ্ছে। তাহলে ডিএনএ তে যে সিকোয়েন্সটা ছিল জিএজি, সেই সিকোয়েন্সটা কনভার্ট হয়ে গেল জিটিজি তে। কেন, এ টু টি ট্রানজিশন, এই ধরনের রিপ্লেসমেন্টকে আমরা ট্রানজিশন বলি। এটি এক পয়েন্ট মিউটেশন। তো পয়েন্ট মিউটেশনটা কোথায় হলো, বিটা-গ্লোবিন জিনের কত নম্বর কোডনে হলো, 6th কোডনে হলো। কি ধরনের পয়েন্ট মিউটেশন, সাবস্টিটিউশন বা ট্রানজিশন। কোন কোডনে হয়েছে, জিএজি কোডনে। ট্রানজিশন হওয়ার ফলে কি তৈরি করলো, জিটিজি কোডন। তাহলে এই ফেনোটাইপিক এফেক্ট কি না, রেজাল্টিং সাবস্টিটিউশন অফ ভ্যালিন by glutamic acid at 6th amino acid position of beta globin gene. তাহলে glutamic acid normal condition এ তৈরি হয়, that is substituted by valine। এইভাবে ভাববো আমরা, লেখাটা একটু জটিল হয়ে যাচ্ছে। নাহলে glutamic acid নরমাল সিকোয়েন্সে পাচ্ছি যেটা জিএজি কোড করে, যখনই জিটিজি হয়ে যাচ্ছে গ্লুটামিক অ্যাসিড হ্যাজ বিন রিপ্লেসড বাই ভ্যালিন। ঠিক আছে, এই জাস্ট এই রিপ্লেসমেন্টের জন্য কি হচ্ছে না, মিউটেন্ট হিমোগ্লোবিন পলিমারাইজ একত্রিত হয়ে যাচ্ছে আন্ডার হাইপক্সিক কন্ডিশন। অর্থাৎ যখনই অক্সিজেনের কনসেন্ট্রেশন সেলে কমে যাচ্ছে, ওই হিমোগ্লোবিনগুলো একত্রিত হয়ে যাচ্ছে, করে একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে এবং আরবিসিকে ডিস্টর্ট করে দিচ্ছে তার নর্মাল শেপ থেকে। তাতে কি হলো, ওই আরবিসিগুলো কাস্তের আকার নিয়ে নিচ্ছে, সিকেল শেপড হয়ে যাচ্ছে এবং একে অপরের সঙ্গে স্টিক হয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে না, they tend to block blood flow in blood vessels of limb and organ, therefore it causes pain and organ damage. So আমরা এখান থেকে কি কি জিনিস পেলাম, যে কোথায় হচ্ছে, 11 নম্বর ক্রোমোসোমে হচ্ছে, কোন জিনে, বিটা গ্লোবিন জিনে, কোন কোডনে, 6th কোডনে। কোডনটা কি ছিল, জিএজি। কি ধরনের মিউটেশন, পয়েন্ট মিউটেশন। আরো স্পেসিফিক সাবস্টিটিউশন বা ট্রানজিশন। জিএজি তে কি ধরনের ট্রানজিশন, এ টু টি ট্রানজিশন, অর্থাৎ এ টি তে কনভার্ট হচ্ছে। কোন কোডন তৈরি করছে, জিটিজি। এর ফলে কি হচ্ছে, গ্লুটামিক অ্যাসিড রিপ্লেস হচ্ছে বাই ভ্যালিন, অর্থাৎ গ্লুটামিক অ্যাসিড ইজ রিপ্লেসড বাই ভ্যালিন। ঠিক আছে, আর এর এফেক্ট কি, হিমোগ্লোবিন মিউটেন্ট যে হিমোগ্লোবিনগুলো হচ্ছে, যদি সেলে অক্সিজেনের অভাব হয় অর্থাৎ হাইপক্সিক কন্ডিশন তৈরি হয়, ওই মিউটেন্ট ওই যে হিমোগ্লোবিনগুলো আছে সেগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, জুড়ে যাচ্ছে, ফলে বান্ডেলস অফ রড তৈরি করছে, যা আরবিসির গঠনটাকে ডিস্টার্ব করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, ব্লাড ফ্লো কমে যাচ্ছে এবং বিভিন্ন অর্গান, বিশেষ করে লিম্ফ এবং অন্যান্য অর্গানে ব্লাড ফ্লো কমে যাওয়ায় ব্যথা অনুভব হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্গান ড্যামেজ হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সিকেল সেল অ্যানিমিয়া ঘটনা। সিকেল সেল অ্যানিমিয়ার সিমটম কি, স্কিন ইয়েলোইশ হয়ে যায়, হুইচ ইজ নোন অ্যাজ জন্ডিস, বা চোখ একদম সাদা হয়ে যায়, যাকে আমরা বলি ইকটেরাস। এখন ফ্যাটিকনেস দেখা যায়, লাং ইনফেকশন বা সেপ্টিসিমিয়া দেখা যায়, পা ফুলে যায়, হাত ফুলে যায়, হুইচ ইজ নোন অ্যাজ ড্যাকটাইলাইটিস। ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে ডিউ টু স্ট্রোক, প্রচন্ড বোন ম্যারোতে পেন হয় ডিউ টু ব্লকেজ অফ ব্লাড ভেসেলস। দিস আর দ্য সিমটমস অফ সিকেল সেল অ্যানিমিয়া। এখন আমরা আরেকটি ঘটনা পড়ব যাকে বলা হয় সিকেল সেল ট্রেট। সিকেল সেল ট্রেট কি না, পিপল ইন হেটেরোজাইগাস কন্ডিশন HB and HBS have heterozygote advantage. Heterozygote advantage কি না, যে সকল জায়গায় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া হয়, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া পরজীবীর নাম কি, প্যারাসাইট অফ ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ইজ
প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, এরা ক্যান নট সার্ভাইভ অ্যান্ড গ্রো ইন হাইপক্সিক কন্ডিশন। এখন যেহেতু সিকেল সেল অ্যানিমিয়া যাদের হয়েছে বা হয় সিকেল সেল ট্রেটে যারা আছে, অ্যানিমিয়া যেটা হয়েছে বলবো না, তারা ট্রেটে আছে, অর্থাৎ যাদের এইচবিএস কন্ডিশন, অর্থাৎ হেটেরোজাইগোট, তাদের জাইগোট, তাদের যে জিনোটাইপ দ্যাট ইজ এইচবিএস, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম ক্যান নট সার্ভাইভ উইদিন দেম। কেন? তারা ক্যারিয়ার, তাদের কিছু নর্মাল আরবিসি আছে, আবার কিছু সিকেল সেল আরবিসি আছে। এই যে মিক্সিংটা আছে, এইটা যে হাইপক্সিক স্টেট তৈরি করছে, অর্থাৎ অক্সিজেন সেলের মধ্যে যেহেতু কমে যাচ্ছে, এই প্যারাসাইটগুলো সেখানে ঢুকতে পারছে না, ফলে তারা দীর্ঘদিন ম্যালেরিয়াযুক্ত অঞ্চলে বেঁচে থাকতে পারছে। আফ্রিকান রিজিয়ন যেখানে প্রচণ্ড ম্যালেরিয়া দেখতে পাওয়া যায়, যে সকল জায়গা ইজ প্রিভিলেন্ট ইন ম্যালেরিয়া, সেই সকল জায়গায় এই সিকেল সেল ট্রেট দেখতে পাওয়া যায়। এই সিকেল সেল ট্রেট ওই মানুষদের হেটেরোজাইগোট অ্যাডভান্টেজ দেয়। তাহলে হেটেরোজাইগোট অ্যাডভান্টেজ সম্বন্ধে আমাদের ধারণা হলো। এরপরে ফিটাস বা নিউবর্ন ডাজ নট ম্যানিফেস্ট সিকেল সেল অ্যানিমিয়া। তাহলে যারা নিউবর্ন, তাদের ক্ষেত্রে সিকেল সেল অ্যানিমিয়া দেখতে পাচ্ছে কেন? এটা পরবর্তীকালে দেখা যাচ্ছে কেন? এইচবিএফ হচ্ছে ফিটাসের হিমোগ্লোবিন, ইন্টারাক্টস পুয়ারলি উইথ এইচবিএস। সিকেল সেল অ্যানিমিয়ার জন্য যে রেসপন্সিবল অ্যালিল, তার সঙ্গে খুব সহজে ইন্টারাকশন করে না, ফলে এই যে সিকলিং, অর্থাৎ আরবিসি যে কাজটা একটা ধারণ করবে সেটি হয় না। আফটার 5 to 6 months, when the concentration of HbF falls to adult level, they manifest the disease. So যতক্ষণ না HbF ফল করছে, অর্থাৎ অ্যাডাল্ট হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, HbA তৈরি হচ্ছে, ততক্ষণ কিন্তু ওরা সিকেল সেল অ্যানিমিয়ার ট্রেটগুলো বা বৈশিষ্ট্যগুলো শো করবে না। এরপরে আমরা যাব দু ধরনের ইনহেরিটেন্সের কথা। এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলেছি সেগুলো সবই কোয়ালিটেটিভ ইনহেরিটেন্সের কথা, অর্থাৎ মনোজেনিক ইনহেরিটেন্স বা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের কথা। মনোজেনিক ইনহেরিটেন্স মানে একটি জিন তার ফিনোটাইপিক এফেক্ট শো করছে। ইট প্রডিউস ডিসকন্টিনিউয়াস ট্রেট বা ভেরিয়েশন ইন প্রোজেনি। যখনই অ্যালিল চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফিনোটাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যেটা করবো, দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স, পরিমাণগত ইনহেরিটেন্স। আগে যেটা বলেছি, অর্থাৎ মনোজেনিক ইনহেরিটেন্স বা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সকে আমরা গুণগত ইনহেরিটেন্স বা কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স বলি। একটা জিনেরই প্রেজেন্স ফিনোটাইপকে নির্দেশ করছে। কিন্তু কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স অর্থাৎ পরিমাণগত ইনহেরিটেন্সের ক্ষেত্রে দেখব অনেকগুলো জিন মিলে একটা ট্রেটকে প্রডিউস করছে। এখানে মাথায় রাখতে হবে পিটিশন সম্পূর্ণ উল্টো পিওরটপি। পিওরটপিতে একটা জিন একাধিক ক্যারেক্টারকে ডিনোট করছে, এখানে কিন্তু অনেকগুলো জিন মিলে একটি ক্যারেক্টারকে ডিনোট করছে। সো আমরা যাব এক্সাম্পলে। তার আগে দেখি কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স বা পলিজেনিক ইনহেরিটেন্স আমরা কাকে বলি। কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্স refers to inheritance in which complete expression of a trait is controlled by 2 or more genes, and the dominant allele of each gene contributes only unit fraction of a trait, and total phenotypic expression is the sum total effect of all dominant alleles of polygeny. অনেকগুলো কথা লেখা আছে। প্রথম কথা হচ্ছে, এটি এমন একটি ইনহেরিটেন্স প্যাটার্ন যেখানে একের বেশি জিন লাগছে, অর্থাৎ 2 বা ততোধিক জিন একটা ট্রেটকে প্রকাশ করছে। এখন যে কোনো যখন জিন নেব, আমরা বলেছি সাধারণত তার দুটো অল্টারনেটিভ ফর্ম থাকে, একটা ডমিনেন্ট ফর্ম বা প্রকট ফর্ম, একটা রিসেসিভ ফর্ম বা প্রচ্ছন্ন ফর্ম। ওই প্রকট ফর্ম, প্রত্যেকটা জিনের প্রকট যে জিন, তার এফেক্ট যদি আমরা কনসিডার করি, প্রত্যেকটা জিনের এফেক্টকে যদি আমরা জুড়ি, তবেই কিন্তু আমরা ওই ট্রেটটাকে এক্সপ্রেস করতে পারবো। ধরা যাক নিচের যে এক্সাম্পলটা, জিন 1, জিন 2, জিন 3, তিনটে মিলে একটা ক্যারেক্টারকে এক্সপ্রেস করছে। তাহলে এই ক্যারেক্টারটা কেমন হবে, সেগুলো সম্পূর্ণ নির্ভর করবে জিন 1 এর প্রকট জিনের কতটা ওর উপর এক্সপ্রেস করছে,
জিন 2 এর প্রকট জিন এর উপর কতটা এক্সপ্রেস করছে, জিন 3 এর প্রকট জিন এর উপর কতটা এক্সপ্রেস করছে। ওই তিনটে প্রকট জিনের ইন্টারঅ্যাকশনের উপর নির্ভর করবে যে ফেনোটাইপটি কেমন হবে। এখন সো পলিজিন কাকে বলবো? পলিজিন refers to the gene in which each dominant allele contributes a unit fraction of expression of a trait. একটা ট্রেটেড এক্সপ্রেশনকে যদি আমি এক্সপ্রেস করতে চাই তাহলে পলিজিনের প্রত্যেকটি প্রকট অ্যালিল তার কিছু অংশ কন্ট্রিবিউট করবে, প্রত্যেকটি অ্যালিল কিন্তু অংশগ্রহণ করবে। একটা এক্সাম্পল দিয়ে আমরা গেলে বোঝা যাবে, যেমন ধরো মানুষের স্কিন কালার। মানুষের স্কিন কালার তিনজনের জিনের দ্বারা রেগুলেটেড হয়। সো 3 pairs অফ জিন আগে এখানে দেখানো হয়েছে যে নেগ্রো ব্ল্যাক তার জিনটা হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি ক্যাপিটাল সি। আর যে একেবারে সাদা তার হচ্ছে স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি, স্মল সি স্মল সি। বাকি যত স্কিন কালার পাচ্ছি অল আর ইন্টারমিডিয়েট। এখন আমরা জানি অজস্র স্কিন কালার পাই, সেই স্কিন কালারগুলো আসছে কিভাবে? এই এ বি আর সি এর পারমুটেশন কম্বিনেশন। কিরকম ভাবে? দেখো যখন এই ক্রস করা হয় নেগ্রোকে হোয়াইটের সঙ্গে, ইন্টারমিডিয়েট আমরা একটি কালার পেলাম which is called brown or mulatto। তাদের মধ্যে যখন ইনব্রিডিং করা হলো F2 জেনারেশনে দেখা গেল নেগ্রো হচ্ছে 1, ভেরি ডার্ক ব্রাউন হচ্ছে 6, ডার্ক ব্রাউন হচ্ছে 15, mulatto 20, লাইট ব্রাউন 15, ভেরি লাইট ব্রাউন 6, হোয়াইট 1। কিভাবে আসছে? পুরোপুরি কোন নিগ্রোর ক্ষেত্রে সব অ্যালিলগুলো এ বি সি ক্যাপিটাল অর্থাৎ প্রকট আছে নিগ্রো, হোয়াইটের ক্ষেত্রে সব অ্যালিলগুলোই স্মল অর্থাৎ স্মল এ স্মল এ, স্মল বি স্মল বি, স্মল সি স্মল সি, সেই জন্য হোয়াইট। আর মাঝখানেরগুলোর মধ্যে এ বি সি বিভিন্ন কম্বিনেশনে আছে, অর্থাৎ এই যে তিনটে প্রকট অ্যালিল এ বি আর সি, এই তিনটে অ্যালিলের কম্বিনেশন, পারমুটেশন এবং কম্বিনেশনের জন্যই আমরা এইরকম ফেনোটাইপ পাচ্ছি। সো আমরা বুঝতে পারলাম পলিজেনিক ইনহেরিটেন্সে মোর দ্যান ওয়ান অ্যালিল ইজ রেসপন্সিবল, এবং তাদের যে ডমিনেন্ট অ্যালিল আছে তারা ফেনোটাইপ এক্সপ্রেস করতে প্রত্যেকেই তাদের একটা ইউনিট ফ্র্যাকশন তার জন্য রেসপন্সিবল। সেই কারণেই আমরা হিউম্যান স্কিন কালারে এরকম দেখতে পেয়েছি। এখন আর অন্যান্য এক্সাম্পল কি? প্লান্টের ক্ষেত্রে গমের বা হুইটের কার্নেল কালার, মেজের কবলেন, আর বিভিন্ন শস্য উদ্ভিদের ক্রপ প্লান্টসের উৎপাদন ক্ষমতা পলিজেনিক ইনহেরিটেন্সের এক্সাম্পল। অ্যানিমালসের ক্ষেত্রে স্কিন কালার, হাইট অ্যান্ড ইন্টেলিজেন্স ইন হিউম্যান, মানুষের ইন্টেলিজেন্স, উচ্চতা, ত্বকের বর্ণ, পলিজেনিক ইনহেরিটেন্স। মিল্ক অ্যান্ড মিট ইল্ডিং অ্যানিমালস, এইগুলো সব এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্সের এক্সাম্পল। কোয়ান্টিটি অফ মেলানিন ইজ ডিপেন্ডেন্ট আপন 3 pairs of polygene, আমরা আগে বললাম। ইন্টারমিডিয়েট কালার ইন্ডিভিজুয়ালস আর নোন অ্যাজ mulatto, এই কথাগুলো আমরা পড়েছি। সো ফেনোটাইপিক রেশিও ইন পলিজেনিক ইনহেরিটেন্স, এটি পড়ার আগে আমরা করবো যে তাহলে এই পলিজিনগুলো কি করে উৎপন্ন হলো। পলিজিনগুলো উৎপন্ন হয়েছে পলিপ্লয়েডি বা ডুপ্লিকেশনের জন্য। একই জিনের আবার যদি ডুপ্লিকেশন হয় এবং ওই ক্রোমোজোমে যদি থেকে যায়, দ্যাট ইজ কল্ড ডুপ্লিকেশন। সো আমরা এইগুলো যখন মিউটেশন করবো তখন দেখবো যে ডুপ্লিকেশন বা পলিপ্লয়েডি কি। এখন জেনে রাখবো যে পলিজিনের অরিজিন কেন হয়েছে, ডিউ টু ডুপ্লিকেশন অর পলিপ্লয়েডি। সো in case of one polygenic pair, এক পেয়ার পলিজেনিক পেয়ারের ক্ষেত্রে আমরা ফেনোটাইপিক রেশিও পাবো 1:2:1, অর্থাৎ 3টে ফেনোটাইপিক রেশিও পাবো। 2 pairs যদি হয়, পলিজেনিক পেয়ার যদি দুটো হয় তাহলে আমরা পাবো 5 ধরনের ফেনোটাইপ, 1:4:6:4:1। এখানে মনে রাখার উপায়, একটা 6, দুটো 4, দুটো 1। কিন্তু 3 পেয়ার পলিজিন যদি পাই সেই ক্ষেত্রে ফেনোটাইপ হবে 7 প্রকার, 1:6:15:20:15:6:1। মনে রাখার উপায়, একটা 20, দুটো 15, দুটো 6, দুটো 1, একটা 20, দুটো 15, দুটো 6, দুটো 1। সো ইন কেস অফ one polygen pair, number of phenotype 3,
In case of 2 polygene pairs, number of phenotype equals to 5. In case of 3 polygene pairs, number of phenotypes equals to 7. তাহলে আমরা দেখি যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ইনহেরিটেন্সের মধ্যে ডিফারেন্স কি। A single dominant allele express the complete trait, সেই জন্য তাকে আমরা কোয়ালিটেটিভ ইনহেরিটেন্স বলছি। A single dominant allele expresses only unit of the complete trait, সেই জন্য এটাকে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স বলছি, অনেকগুলো জিন লাগবে। Variation, they produce discontinuous variation in expression of trait. They produce continuous variation in expression of trait. Controlling gene, monogene, controlling gene, polygene. So, এইগুলো আমরা দেখেছি। Now, important information regarding monogenic and polygenic inheritance. Number of phenotype produced by polygene equation করব 2n+1. এই ইকুয়েশন দিয়ে আমরা নাম্বার অফ পলিজিন ফেনোটাইপ বের করব। যেমন যদি নাম্বার অফ পলিজিন ইকুয়ালস টু 1 হয় তাহলে 2 + 1 = 3। নাম্বার অফ পলিজিন যদি 2 হয় 2 × 2 = 2, 4 + 1 = 5। নাম্বার অফ পলিজিন যদি 3 হয় 2 × 3 = 6 + 1 = 7। দেখো আগের লেকচারের সঙ্গে মিলে যাচ্ছে। তো নাম্বার অফ জেনোটাইপ প্রডিউসড বাই পলিজিন 3 to the power n, where n equals to number of pair of polygen। যদি নাম্বার অফ পেয়ার অফ পলিজিন ধরা যাক 1 হয় তাহলে 3 to the power 1 = 3, অর্থাৎ 3টে জেনোটাইপ থাকবে। যদি 2 হয় 3 to the power 2 = 9, অর্থাৎ 9টা জেনোটাইপ থাকবে। বোঝাই যাচ্ছে তাহলে এই ফর্মুলাগুলোকে ইউজ করে আমরা খুব সিম্পল প্রবলেমগুলো সলভ করতে পারি। কোয়ালিটেটিভ ট্রেটকে আবার মেট্রিক ট্রেট বলা হয়। ইটস আ ট্রেট হুইচ ক্যান বি মেজার্ড ইন ইউনিট। কোয়ালিটেটিভ ট্রেটকে আমরা ইউনিটে মেজার করতে পারি। এই সূত্র সংক্রান্ত আমরা একটি সিনড্রোম করব যার নাম হচ্ছে মরফ্যান সিনড্রোম। মরফ্যান সিনড্রোম কি? ইটস আ সিনড্রোম ইন হিউম্যান বিং কজড বাই এ সিঙ্গেল প্লিওট্রপিক জিন। আমরা প্লিওট্রপিক জিন পড়েছিলাম, সেই প্লিওট্রপিক জিনের জন্য এই মরফ্যান সিনড্রোম হয়। ইট ইজ ক্যারেক্টারাইজড বাই প্রেজেন্স অফ লং লিম্ব, স্লেন্ডার বডি, হাইপার মোবিলিটি অফ জয়েন্টস, ডিসলোকেশন অফ লেন্স অ্যান্ড সাসেপ্টিবিলিটি টু কার্ডিয়াক ডিজিজ। সো মরফ্যান সিনড্রোম কেন হয়? এটি একটি মনোজেনিক ইনহেরিটেন্সের এক্সাম্পল যা প্লিওট্রপিক জিনের জন্য হয়। এর ফলে কি হয়? লিম্বগুলো বড় হয়, বডি সরু হয়, জয়েন্ট অর্থাৎ আমাদের অস্থিসন্ধিগুলির মধ্যে অত্যন্ত বিচলন দেখা যায়, চোখের যে লেন্স আছে সেটি ডিসলোকেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সর্বোপরি কার্ডিয়াক ডিজিজের প্রচণ্ড সম্ভাবনা থাকে। আমাদের পার্ট 3 আজকের মতো এখানেই শেষ। এরপরের পার্ট আমরা পার্ট 4 নিয়ে আসবো, এই চ্যাপ্টারের শেষ পার্ট। তারপরে আমরা কোশ্চেন আনসার অ্যানালাইসিস করব। থ্যাংক ইউ।